এই থেকে 300 মিটার আগে ওইটা হাইকোর্টের রায় ইডি সিজ করে গেছে, তবু সেই সিল খুলেও বসে। আচ্ছা, এবং ইডিও কিছু বলে না, কেউ কিছু বলে না। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ইনফরমেশন আমাকে দিলেন যে সিল খুলে বসে ওই অফিসে। হ্যাঁ, ওইটা সিজ করা ছিল। ডায়মন্ড হারবারে একই মডেল, এ তো পুরো ছাপ্পা মডেল। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, আমি বলতে বাধ্য হচ্ছি যে এ তো পুরো ছাপ্পা মডেল হয়েছে ডায়মন্ড হারবার। এটা বলছে প্রমাণ, এভিডেন্স, ভিডিও যেগুলো আমি আপনাদের সামনে নিয়ে প্রেজেন্ট হয়েছে। আর আমি এমন এমন ভিডিও আপনাদের সামনে দেখাবো, আর এমন বেশ কিছু বিধানসভার রেজাল্ট আমি আপনাদেরকে দেখাবো, যেটা দেখার পর আপনারাই চমকে যাবেন আর বলবেন যে এ তো প্রিজাইডিং অফিসার পর্যন্ত মিলিতভাবে ছাপ্পা করিয়েছে, এ তো ক্যামেরার অ্যাঙ্গেল ঘুরে যাচ্ছে। আর তার পাশাপাশি যখন আপনারা রেজাল্ট দেখবেন তো তাক লেগে যাবে যে সমস্ত বিধানসভায় ৭৬,০০০, ৭২,০০০ করে বিজেপি ভোট পেয়েছে, সেটা ১৫,০০০-এ নামলো। তাহলে অভিষেক ব্যানার্জি, আপনি যদি লিড দিতেন ২.৫ লাখ ৩ লাখে তাও মেনে নিতাম, কিন্তু যেখানে অল ওভার ইন্ডিয়াতে ভোট কম পড়েছে, ইভেন ২০২১ সালের বিধানসভার তুলনায় এইবার তৃণমূল কংগ্রেসের ভোটিং পার্সেন্টেজ কমেছে এই ২০২৪-এর লোকসভায়, সেখানে ৭ লাখ ভোটে লিড। এ ভাই কি টাইপের ম্যাজিক হতে। অবশ্যই সমস্ত খবরের ডিটেলে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের প্রতিবেদন আমি এখান থেকে শুরু করছি। আমি শুরুতেই আপনাদের সামনে প্রেজেন্ট করব প্রিজাইডিং অফিসারের উপস্থিতিতে ক্যামেরার অ্যাঙ্গেল কি করে ঘুরিয়ে ভোটিং করাতে হয়। ভিডিওটি একবার দেখে নেওয়া যাক। ক্যামেরা কেন ঘোরানো, কেন ক্যামেরা ঘোরানো কেন এখানটায়? এই ক্যামেরা কেন ঘোরানো কেন এখানটায়? তোমরা তো এখানে ফোনে গেছেন, বলো কেন তোমরা অবজেকশন করনি কেন? এভাবে ভোটে যেতে যায়, বলো তো এতে কি শান্তিটা পাবে? তো ক্ষমতা চেঞ্জ হবে, আবার অন্য লোক হবে, তারা তো একই পদ্ধতি করবে। কি ভুল বলছি? না, তোমরা তো পড়ে গিয়ে তো তোমাদের তো এখানে ক্যামেরা যখন ঘোরে তোমাদের তো অবজেকশন করা উচিত ছিল। হ্যাঁ, এখানে ভোট হচ্ছে, আপনারা কি এভাবে চাকরি করছেন? হ্যাঁ, এটা কি হচ্ছে কি আপনাদের? হ্যাঁ, এইভাবে আপনার বসে বসে না, আপনি প্রিসাইডিং অফিসার তো? আমি কি বলুন, আপনি প্রিসাইডিং অফিসার তো? কি নাম আপনার? দীপক মণ্ডল। তা আপনি এখানে ক্যামেরা এখানে ঘোরানো রয়েছে, আপনি কেন ক্যামেরা? তো আমি ক্যামেরা যেভাবে আছে আমরা এসেছি ওইভাবে, আপনি এটা লক্ষ্য করবেন না। দায়িত্ব তো। ভিডিওটি দেখার পর আপনাদের মধ্যে অনেকেই বলবেন যে দিদি এ কি দেখালেন, এ তো দেখা ভিডিও, তো দেখেছি এরকম ভাবে ছাপ্পা হয়েছে, ক্যামেরার অ্যাঙ্গেল ঘোরানো হয়েছে, তো দেখা ভিডিও। কিন্তু ভিডিওটা তখনই ইম্পর্টেন্ট হয়ে গেল যখন আমি যে বিধানসভার ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, ফলতা বিধানসভার, সেই বিধানসভার রেজাল্ট আমি যখন দেখতে পেলাম তখন আমি চমকে গেলাম, আমার তাক লেগে গেল। আর তখন আমি ভাবলাম যে অভিষেক ব্যানার্জি ২০১৯ সালে ৩,২০,০০০, প্রায় ৩,২০,০০০ ভোটে জিতেছিলেন, সেই অভিষেক ব্যানার্জি ২০২৪ সালে এত ক্রেজ যে প্রায় ৭ লক্ষের ওপর ভোটে লিড দিলেন। আপনারা অবাক হয়ে যাবেন যদি শুধুমাত্র ফলতা বিধানসভার রেজাল্ট আমি আপনাদেরকে বলি। ২০১৪ সাল, যখন বিজেপির ক্রেজ বলে কিচ্ছু নেই, বিজেপির ব নেই, তখন এই ডায়মন্ড হারবারের ফলতা বিধানসভায় বিজেপি ভোট পেয়েছিল ২৯,৪২৮। স্বাভাবিক, ২৯,৪২৮। তারপর বিজেপি গভর্নমেন্ট তৈরি হলো, বিজেপি এলো, হাওয়াও তৈরি হলো, সমস্ত কিছু হওয়ার পর আমি মানলাম বাংলাতেও সাংগঠনিক দিক থেকে বিজেপি একটু শক্তপুক্ত হলো। ২০১৯-এর লোকসভায় বিজেপি এই ফলতা বিধানসভা থেকে ভোট পেল ৭০,৯১২, অর্থাৎ ২৯,০০০-এর থেকে ভোটটা ইনক্রিজ করে হয়ে গেল ৭০,৯১২। এটাও স্বাভাবিক। তারপর আরো বিজেপি চমকওয়ালা রেজাল্ট বাংলায় করার পর আরো সাংগঠনিক দিক থেকে শক্তপুক্ত হলো, আরো বেশি করে কাজ করতে লাগলো, সমস্ত কিছুর মধ্যে চলে এলো ২০২১ সালের বিধানসভা। তখন এই ফলতা বিধানসভা থেকে বিজেপি ভোট পেল ৭৬,৪০৫, অর্থাৎ ভোটটা কমেনি, বাড়লো ৭৬,৪০৫। এতক্ষণ পর্যন্ত স্বাভাবিক ছিল, সবটাই ঠিকঠাক ছিল। কিন্তু তারপর হলো লোকসভা, ২০২৪-এর লোকসভা, যখন ২০টার উপর এক্সিট পোল বলছে যে বেঙ্গল থেকে দুর্দান্ত রেজাল্ট হবে, যখন প্রধানমন্ত্রী নিজে বলছেন যে বেঙ্গল থেকে দুর্দান্ত রেজাল্ট হবে, ইভেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো বলছেন যে প্রথম দিকের কাউন্টিংয়ে ঘাবড়াবেন না, শেষ পর্যন্ত থাকবেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ভরাডুবির মতো অবস্থা। সেই ২০২৪-এর লোকসভায় ঠিক এই ফলতা বিধানসভায় বিজেপির রেজাল্ট দেখে চমকে গেলাম। ভোট এলো ১৫,২৬৩।
15,263 মানেটা কি, ঘটলোটা কি? 76,000-এর থেকে 76,000 ভোটটা 15,000-এ নামলো। আমি মানলাম যে বিজেপির খুব খারাপ অবস্থা, আমি মানলাম ডায়মন্ড হারবার অভিষেক ব্যানার্জি ছাড়া কিচ্ছু চেনে না, হিউজ ক্রেজ। তাহলে বিজেপির ভোটটা নেমে দাঁড়ানোর কথা 30-35, আরে তার থেকেও খারাপ। আমি 2014-তে চলে গেলাম যখন বিজেপির বনেই 29,000-এ নেমে গেল। 15,000। আর তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জি ফলতা বিধানসভা থেকে ভোট পেয়েছেন 1,83,635। এত ক্রেজ, এত ভালোবাসা, যেখানে আপনারা অবাক হয়ে যাবেন যে ডিফারেন্স যদি দেখি বিজেপির সাথে তৃণমূল কংগ্রেসের, যেটা না 2014-তে এত ডিফারেন্স হয়েছে, না 19-এ হয়েছে, না 2021-এর বিধানসভায় হয়েছে। যে ডিফারেন্স এখন দেখতে পাচ্ছি যে 1,68,372। ইজ ইট এ জোক? ইজ ইট এ জোক? 1.5 লাখ ভোটের হেরফের। আমি জানতে চাই যে সেই 76,000 ভোটার যখন 15,000-এ নামলো, অর্থাৎ 61,000-এর ডিফারেন্স, তো তারা কোথায় গেল ভাই? কোথায় গেল সেই সমস্ত বিজেপি ভোটাররা? আরে গুলি মারো। 29,000 যে সমস্ত ভোটাররা 2014 সালে ভোট দিয়েছিল বিজেপিকে, তারা তো কমিটেড ভোটার, তারা কোথায় গেল? মেনে নিলাম 29,000-এর থেকে 9,000 কমলো, 20,000-এ নামবে। 15,000, যেখানে অভিষেক ব্যানার্জি, যদি আমার ভিডিওটি দেখেন তো আমি আপনাকে সত্যিই বলতে চাই যে যদি 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ ভোটেও আপনি জিততেন না জেনুইন ভাবে, আমি বলতে চাইছি যেটা ছাপ্পা হয়নি, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি যেটা ছাপ্পা, বিকজ রেজাল্ট বলছে এটা ছাপ্পা। যদি জেনুইন ভাবে আপনি 1.5 লাখেও জিততেন তো আপনার একটা প্রাউড হওয়ারই অন্য কথা ছিল যে আমি জিতেছি মানুষের সমর্থনে, এটাকেই বলা হয় জনপ্রতিনিধি। কিন্তু এইভাবে ছাপ্পা করিয়ে 7 লাখ কি 10 লাখ লিড দিয়েও লাভ নেই। যেখানে আমি আপনাদেরকে জানিয়ে দিই যে এখন আমি নেক্সট আপনাদের সামনে যে ভিডিওটি দেখাবো, যে রেকর্ডিংটি শোনাবো, সেটা হচ্ছে বিজেপির প্রার্থী হয়েছিলেন যিনি, অভিজিৎ দাস, যাকে ববি নামে প্রত্যেকেই চেনেন। ওনার সাথে আমি নিজে ওভার টেলিফোন কথা বলেছি। উনি নিজে আমাকে প্রচুর এভিডেন্স দিয়েছেন, প্রচুর ভিডিও আমাকে দেখিয়েছেন, যেখানে আমি সব, মানে আমি প্রচুর বিধানসভার, ডায়মন্ড হারবারের বিধানসভার ভিডিও দেখেছি, যেখানে বুথের এক একটার ভিডিও আমাকে দেখিয়েছেন, কিন্তু আমি তো সবটা আপনাকে দেখাতে পারছি না। তারপরেও আমি ডায়মন্ড হারবারের বিজেপির প্রার্থী অভিজিৎ দাস কি কি ভয়ঙ্কর ভয়ঙ্কর অ্যালিগেশন লাগিয়েছেন সেটা অতি অবশ্যই আপনাদেরকে শোনাবো। আর তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই যে তার থেকেও ভয়ঙ্কর অভিযোগ কি জানেন? সন্ত্রাস তো তখন সামনে এলো যখন আমি জানতে পারলাম যে লিপস অ্যান্ড বাউন্সের জায়গাতে, যেটা সিজ করে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের অর্ডারে, সেই সিজ করার জায়গায় অভিষেক ব্যানার্জির অফিস ছিল। যে অফিসকে তালা মেরে সিজ করা হয়েছে সেটাকে খুলে অভিষেক ব্যানার্জি সেখানে বসেন। এর থেকে মারাত্মক সন্ত্রাস, এর থেকে মারাত্মক জিনিস আর কি হতে পারে? কি বললেন অভিজিৎ দাস উর্ফে ববি, সেই রেকর্ডিংটি আপনাদের সামনে প্রেজেন্ট করি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, নমস্কার দাদা, আমি সঙ্গে অদ্বিতীয় রায়। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছিলাম যে আমি দেখলাম আপনার মেসেজগুলো, আমি সমস্ত কিছু দেখেছি। তো আপনার কাছ থেকেই আমি সত্যিই জানতে চাই যে মানে আমি সব থেকে বেশি যে কোয়েশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে যে বিজেপির প্রার্থী অর্থাৎ আপনি অভিজিৎ দাস, তিনি নাকি নিজেই ভোট দিতে পারেননি আপনার লোকসভায়, তো এটা কি মানে ঠিক? হ্যাঁ একদম সত্যি। আমি তো সকালবেলা ফলতায় চলে গেলাম, যখন শুনছি যে ফলতায় ছাপ্পা হচ্ছে এবং প্রচুর ক্যান্টি সোশ্যাল রয়েছে, জাহাঙ্গীর এবং তার সমস্ত ক্রিমিনালরা আগের দিন রাত্রিবেলা সমস্ত বাড়ি বাড়ি থ্রেট করেছে, হিন্দু বাড়িগুলোতে গিয়ে বলেছে কেউ ভোট দিতে যাবে না, এবং প্রচুর পরিমাণে জালি ভোটার আধার কার্ড, ওরা আধার কার্ড আর কি ছাপিয়েছিল। কোথা থেকে ছাপানো হয়েছে সেটা আমি আগের দিন দিয়ে দিয়েছিলাম স্পেশাল পুলিশ অবজারভারকে এবং স্পেশাল পুলিশ অবজারভারকে। তার সাথেও সেটা সিজ করা হয়নি, সেই জায়গাটা প্রায় 1.5 লক্ষের মতন আধার কার্ড আর কি ছাপানো হয়েছিল। তো সেগুলো করার পর আমি সকালে যখন গেলাম, গিয়ে তো কিছু আমি আপনাদের ভিডিও পাঠিয়েছি, ওগুলো আমি নিজে মোবাইলে তুলেছিলাম। আচ্ছা, নয়তো এভিডেন্সই থাকতো না যে ওয়েবকাস্টিং ক্যামেরাকে কিভাবে ঘোরানো হয়েছিল। তো এরপরে ওরা যখন দেখছে একের পর এক আমি বুথে ঢুকছি, ওরা বুঝতে পারলো যে তো মহা মুশকিল। আমার তো প্ল্যানিং ছিল যে আমি ফলতাটা করে বজবজটা করে আমি এসে চলে আসবো, 6টা অব্দি ভোট হবে, আমি এখানে 4টের মধ্যে ঢুকে যাবো, তাহলে আমার এটা হবে আপনার ওই আমি আরামসে ভোটটা দিতে পারবো। এবার ওরা আগের দিন প্ল্যানিং করেছিল যে আমার নিজের বুথে হারাবে। আচ্ছা,
তার জন্য প্রায় 200-র মতো ক্রিমিনাল, এখানে অভিষেকের আর একটা হ্যান্ডস আছে, তার নাম হচ্ছে নবকুমার বেতাল। আচ্ছা, সে সমস্ত ক্রিমিনাল চৌকতমহলের ক্রিমিনাল বাহিনী নিয়ে বিভিন্ন হোটেলে রেখেছিল। আচ্ছা, তো আমি এটা পুরো মিডিয়ার আমাদের যে একটা গ্রুপ আছে আমি সেটা ভাইরাল করে দিয়েছিলাম যে এরকম করছে, যার ফলে ওরা এদিকটা যেহেতু মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে, ন্যাচারালি এদিকটা আমাদের এই বুথগুলোতে আর কি ততটা বেশি কিছু করতে পারেনি। যার ফলে আমার বাড়ি, আমি যেখানে আমি বিজেপিতে RSS থেকে বিজেপিতে আসার পর প্রতিবার এই বুথটা বিধানসভা লোকসভাতে যেতে, মানে লিভস অ্যান্ড বাউন্স এর যে জমিটার উপরে ওই এমপি অফিস করেছে না, হচ্ছে আমার বাড়ি থেকে 300 মিটার আগে। ওইটা হাইকোর্টের ইডি সিজ করে গেছে, তবু সেই সিল খুলেও বসে। আচ্ছা, এবং ইডিও কিছু বলে না, কেউ কিছু বলে না। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ইনফরমেশন আমাকে দিলেন যে সিল খুলে বসে ওই অফিসে। হ্যাঁ, ওটা সিজ করা ছিল। যে সমস্ত সম্পত্তি ক্রোধ করার নির্দেশ দিয়েছে হাইকোর্টের থেকে ইডিকে, ইডি এটা সিজ করে গিয়েছিল। আচ্ছা, আর তাহলে প্রশাসনের দিক থেকে কিছু? আচ্ছা, প্রশাসনকে না, আপনি ইডিকে ধরুন না। ঠিক, আপনি ইডির অফিসারে কেন করছে না? আপনি বলুন না যে ওই দিন কেন আমাকে ফলতা থেকে আমি যাতে না বেরোতে পারি, আমাকে এক জায়গায় 1.5 ঘন্টা এবং আর এক জায়গায় 2.5 ঘন্টা রাখা হলো। কিউআরটি টিম কেন কাজ করেনি? এখানে 10 মিনিটের মধ্যে কিউআরটি টিমের অ্যাকশন করা উচিত। শুভেন্দুদা আমাকে প্রচন্ড হেল্প করেছেন সেই সময়। শুভেন্দুদা লাস্টে ওই সেন্ট্রাল ফোর্সের কে আইজি আছেন, ওনাকে বলার পর তারপরে উনি আমাকে ফোন করে বললেন, না এই কমান্ড্যান্ট আপনার সময় থাকবেন। বাবা, উনি বলার পর কমান্ড্যান্ট পালিয়ে চলে গেলেন। বুঝতে পেরেছেন? মানে এ থেকে জেড অব্দি অভিষেক কোথাও কয়লার গরুর টাকা রাখেনি, মানে গরু পাচারের টাকা সব জায়গায় দিয়েছে। আপনার দেখুন, ডিএম তো হচ্ছে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার। আমি 2018 থেকে আমি প্রত্যেকটা জায়গায় আরিজা আফতাবের এখানটায় ডায়মন্ডে না বুড়োচুর বাংলাদেশি রোহিঙ্গাদের এখানে ভোটার করা হয়েছে। করেছিল যে ফলতাটা পুরো গড়ের মাঠ হয়ে রয়েছে, তাহলে ফলতা থেকে পুরো অ্যান্টি সোশ্যালরা ওই দিকটাতে ছাপ্পা চলছে, সব সাতগাছিয়া ঢুকবে। এবার আমি আমার সিকিউরিটি পার্সন তো জানতে দেয়নি যে আমি ঢুকছি ফলতাতে। রাত 2টোর সময় ডিসিশন নিই না, এদেরকে আটকাতে হলে অন্তত সাতগাছিয়া বিষ্ণুপুরে আমাকে তো অন্তত ভোটটা কিছু করাতে হবে, নইলে এই ভোটটা 10 লাখে আসতো, এই মার্জিনটা যেটা 7 লাখে এখন। আমি সঙ্গে সঙ্গে রাত 2টোর সময় ডিসিশনে আমি গাড়ির ড্রাইভারকে জানাইনি। মিডিয়া পার্সনরা আমাকে জিজ্ঞেস করেছে, প্রচুর তো মিডিয়া ছিল সেই সময়, যে ববিদা কোথায় যাবেন? সকলে তোমাকে ববিদাই বলে ডাকে, তো ববিদা কোথায় যাবেন? আমি বললাম যে আমি কোথায় যাবো আসল, তারপরে আমি দেখছি। আপনি নিজের ভোটটা দেবেন তো? এখন আমি দেখলাম, আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে এটা তৃণমূল কংগ্রেসের নতুন না। আমরা 2019-এর ইলেকশন দেখেছি, আমরা তারপর ভায়োলেন্স দেখেছি, আমরা 2021 বিধানসভা দেখলাম, তারপরের ভায়োলেন্স দেখেছি, আমরা পঞ্চায়েত ইলেকশন দেখেছি। তো এটা তো বিজেপি জানে। তো আপনাদের মানে যারা মেন নেতা, মানে আমি তো আর ইন্টারনাল ম্যাটারটা জানি না, কিন্তু তারা তো প্রিপেয়ার্ড থাকার কথা তাদের, যে এটা হওয়াটা স্বাভাবিক। তাহলে স্ট্র্যাটেজিটা কোথায় গন্ডগোল হলো? মানে ক্রেজ তো হিউজ। ওনাদের জিজ্ঞেস করুন, আমি তো এই দিকটা নয়, ওনাদের জিজ্ঞেস করুন যে কেন 1.5 মাস পরে আমার নামটা ঘোষণা হলো, এত ডিলে কেন, এত ডিলে কেন, এবং এই সব থেকে গুরুত্বপূর্ণ সিটে কেন কোনো লিডার আসেনি? ঠিক, হ্যাঁ, কি কারণে এটাকে ছেড়ে রাখা হলো? কারণ একজনকে যে দাঁড় করে রাখা হলো, তাকে সেখানে কোনো ব্যাকআপ পায়নি। এগুলো তাদেরকে জিজ্ঞেস করুন, আমাকে তো বললাম নেই। আমাকে যখন নামটা ঘোষণা হয়েছে, আমি উইথ মাই টু টাইম নেই, আমি আমার চেষ্টা করেছি। এবং এটা জেনে রাখবেন যে অভিষেক ব্যানার্জি বারবার বলেছিল যে আমি 41টা সিট আমি ঘুরবো, আমার সিটটাই ডায়মন্ড বাইশে ঘুরবে। আমার নাম ঘোষণা হওয়ার পরের দিনই এসে বড় কাছারিতে পুজো দিল, এবং সন্ধ্যাবেলায় সমস্ত 100টার উপর দোকান পুড়ে গেল, যারা জয়শ্রীরাম ধরে দিয়েছিল। এবার পোস্ট পোল ভায়োলেন্স যেটা হচ্ছে, তাহলে আপনি কি যাচ্ছেন, মানে আপনাদের এরিয়াতেও কি পোস্ট পোল ভায়োলেন্স কিছু? আমার মনে হচ্ছে 42টা কেন্দ্রের মধ্যে কোন কেন্দ্রে নিজের কাছে এই এদের রেখে দিয়েছে, সে হচ্ছে অভিজিৎ দাস ববি। আমি 100-র উপর লোককে আমি এখানে রেখে দিয়েছি। আমার দিদি আমাকে একটা বিল্ডিং গিফট করেছিল, তখন আমি সঙ্গে কাজ করার জন্য আমি চেয়েছিলাম, 5 কোটি টাকা দাম। দিদি হেডমিস্ট্রেস, ওর কোনো ছেলেগুলো নেই, আমারও কেউ নেই, তো ও আমাকে দিয়ে দিয়েছিল এটা। তো তাতে সেটা 4 স্টোরি বিল্ডিং একটা, তার উপরেই আমি সব রেখে দিয়েছি। দিদি বলতে কোন দিদি? মমতা দি নয়, এটা আমার নিজের দিদি। আচ্ছা 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 আচ্ছা, বাংলার গার্লফ্রেন্ড হেডমিস্ট্রেস। আচ্ছা, না না ঠিক আছে। রেকর্ডিং এ আমরা পরিষ্কার শুনতে পেলাম যে বিজেপির যিনি প্রার্থী ছিলেন অভিজিৎ দাস, তার সমস্ত অ্যালিগেশন আমরা শুনতে পেলাম। অর্থাৎ তিনি এটাই বোঝানোর চেষ্টা করলেন যে আমি আমার 100% দিয়েছি। কিন্তু বিষয়টা হচ্ছে যে প্রার্থী নিজেরই ভোট দিতে পারেনি, সে বাকি মানুষদের ভোট কি করে করাতো?
এটা তো প্রথম। আর দ্বিতীয় হচ্ছে যে এটা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। প্রথম যে জিনিসটা শেখার আছে সেটা হচ্ছে যতই 1000 কোম্পানি সেন্ট্রাল ফোর্স থাক বা 200 কোম্পানি, 500 কোম্পানি, 900 কোম্পানি সেন্ট্রাল ফোর্স থাক, মানুষ না বদলালে, পশ্চিমবঙ্গের মানুষ, বাংলার মানুষ বদলাতে না চাইলে ছাপ্পা হবে, রিগিং হবে। আর দ্বিতীয় হচ্ছে যতই 1 মাস ধরে ইলেকশন করানো হোক বা 1.5 বছর ধরে ইলেকশন করানো হোক, যদি মোটিভ থাকে যে রিগিং করব আর ছাপ্পা করব বা পরীক্ষায় চুরি করব, তাহলে যে কোনো উপায় কিন্তু করা যায়। অর্থাৎ পুরো বিষয়টাতে বদল আনতে গেলে, বদলাতে হলে পশ্চিমবাংলার মানুষকে বদলাতে হবে, মানুষের চিন্তা ভাবনাকে বদলাতে হবে, আর তাদেরকেই এগিয়ে এসে পরিবর্তন আনতে হবে। না হলে না কোনো সেন্ট্রাল ফোর্স কাজ করবে, না সেন্ট্রাল বাহিনী, না সেন্ট্রাল থেকে করানো ইলেকশন, কোনো কিছুই কিন্তু কাজ করবে না। এত বড় শিক্ষা আমরা পেয়েছি, অর্থাৎ মানুষকেই পরিবর্তন আনতে হবে। বাকি এই যে ছাপ্পা হয়েছে তার একদম জলজান্ত উদাহরণ আমরা দেখতে পেলাম ডায়মন্ড হারবারের ফলতা, আমরা দেখতে পেয়েছি ঘাটালের কেশপুর, এরকম প্রচুর আছে। যদি আমি বলতে থাকি পরপর তাহলে আপনারা সত্যিই আপনাদের অবাক লাগবে যে ওরে বাপরে, রেজাল্টের এই হিউজ ডিফারেন্স কোথায় থেকে এলো 2024-এর লোকসভায়। তো যাই হোক, এটাই বলবো যে বাংলার মানুষ যেদিন পরিবর্তন চাইবে সেই দিনই পরিবর্তন হবে, না হলে এইভাবে ডিক্টেটরশিপ আর এই রকম ভাবেই ছাপ্পা প্রথা চলতেই থাকবে, আর এটাকেই বলা হবে ডায়মন্ড হারবারের মডেল। যাই হোক, এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তার পাশাপাশি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল সঙ্গে অদ্বিতীয়া, সেখানে অতি অবশ্যই ফলো করুন। সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, যা হবে স্পষ্ট হবে।